101 বছর বয়সে উপাসক বাবু অমূল্য ধন বড়ুয়ার পরলোক গমন, ভাবগম্ভীর পরিবেশে অনিত্য সভা ও স্মৃতি রোমন্থন সভা অনুষ্ঠিত হয়। প্রতিবেদক: উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের কাঁঠালভাঙ্গা পূর্বকুলস্থ কাঁঠালভাঙ্গা পূর্বকুল জনকল্যাণ সমিতির বিশিষ্ট উপদেষ্টা এবং পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারের উপাসক বাবু অমূল্য ধন বড়ুয়া 101 বছর বয়সে গত 12 মে 2026 মঙ্গলবার রাত 8টা 45 নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরলোকগমনে গত 13 মে 2026 বুধবার দুপুর 2টায় পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার প্রাঙ্গণে এক ভাবগম্ভীর অনিত্য সভা ও স্মৃতি রোমন্থন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো, উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভদন্ত সুনন্দ মহাথেরো, সহ উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে সদ্ধর্মদেশনা করেন অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথেরো, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। এছাড়াও সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। অধ্যাপক ভদন্ত উপানন্দ মহাথেরো, অধ্যক্ষ, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার। ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো, মহাসচিব, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ। ভদন্ত দেববংশ থেরো, সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনী। কর্মবীর ভদন্ত করুণানন্দ থেরো, সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাউজান উপজেলা শাখা। পারিবারিক পরিচিতি তুলে ধরেন বাবু প্রকাশ চন্দ্র বড়ুয়া, সভাপতি, কাঁঠালভাঙ্গা পূর্বকুল জনকল্যাণ সমিতি। স্মৃতিচারণ করেন বাবু রবীন্দ্র লাল বড়ুয়া, প্রাক্তন সভাপতি, পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটি। বাবু স্বপন কান্তি বড়ুয়া, সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাউজান উপজেলা শাখা। বিদর্শন সাধক বাবু মাদল কান্তি বড়ুয়া। বাবু অজিত বড়ুয়া, প্রাক্তন সভাপতি, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদ। বাবু সত্যজিৎ বড়ুয়া, শিক্ষক, পশ্চিম আধার মানিক রামমোহন উচ্চ বিদ্যালয়। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত এএসআই বাবু সমীরণ বড়ুয়া, সভাপতি, পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটি। অনিত্য সভা শেষে বৃহত্তর হোয়ারাপাড়া সার্বজনীন শ্মশানে প্রয়াতার শেষকৃত্য সম্পন্ন হয়।
আর পুত্রগণকে নিয়ে আর মেয়েদেরকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। তন্মধ্যে রিপন বড়ুয়াকে নিয়ে আমরা প্রত্যেকে আলোচনা করছি। এই রিপন বড়ুয়াকে নিয়ে এত আলোচনার পেছনে আমি মনে করি দুটি কারণ। একটা কারণ হচ্ছে সততা, আর একটা কারণ হচ্ছে মেধা। সততা এবং মেধা যদি তার জীবনে না থাকতো তাহলে সে এই আনারবাঙ্গার স্কুল থেকে লন্ডনে গিয়ে মানুষের চলাফেরা করছেন, এটা তার মহা হবে। এটা প্রকাশ্য একটা জায়গার মধ্যে সেই যে দিয়েছে, সেই জিনিস দ্বারা এই বিহারের শোভা অর্থ হয়েছে, সেটা তাদেরকে দ্রোণ করুক, তাদের করুক, তাদের কথা সেই পর্যায়ে কথা হবে, তার দ্বারা কিন্তু হবে। যারা ভেট দিয়ে তারা সম্মানিত হয়, যারা ভেট দিয়ে তারা দীর্ঘজীবী হয় এবং তাদের বহু সম্পত্তির অধিকারী হয়, তাদের হাত কামড় করা হবে না। সেই পুণ্যকর্ম করেছেন এই শ্রমী এবং বুদ্ধমূর্তি দিয়েছেন। সেই বুদ্ধমূর্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই বিহারের সুন্দর পত্র হয়েছে। সেই বুদ্ধমূর্তিকে এবং সকাল বিকাল বন্ধনা করছে, পূজা অর্চনা করছে এবং যারা বুদ্ধমূর্তি দান করে তারা তখন বুদ্ধ বৈশুদ্ধি সেই পুণ্যকর্ম সেই পরিবর্তন করা হয়েছে এবং টাকা পয়সা রোজগার করছে। যারা করে তারাই হচ্ছে আসল মানুষ, আসল সন্তান, আসল সম্পত্তি, আসল মেয়ে, আসল ছেলে, আসল ছেলের বউ এবং নাতি নাতনি। আজকে যাকে আমরা সঙ্গে করেছি তিনি হচ্ছে অমূল্যতন বড়ুয়া। অমূল্যতন বড়ুয়া তার শেষের জীবন সে ব্যক্ত না। এই স্ত্রী সন্তানরা যেভাবে তার সেবা করেছে, আমাদের উপানন্দ এবং সমুদ্রানন্দ অধ্যাপক, সমুদ্রানন্দ এবং একজন শিক্ষক এবং স্বপনবাবু যে উপস্থাপন করেছেন, আসলে আসলে যদি আমরা এগুলি অনুধাবন করি তাহলে হবে আজকে অমূল্যতন বড়ুয়াকে দেখার সার্থকতা বলে আমি মনে করি। একজন ভিক্ষু সে দুইবার বিভিন্ন স্নান করতেন, একবার করতেন মার জন্য আর একবার করতেন নিজের জন্য। এগুলি নিয়ে ভিক্ষু সংঘরা আশাসী করত। এই আশাসীর কারণ বুদ্ধের কর্মবত হয়েছে। তখন সেই ভিক্ষুকে দেখেছেন এবং অপরাধ ভিক্ষুদেরকে দেখেছেন, দেখে বুদ্ধ বললেন, বন্ধু তুমি দুইবার অনুসরণ করো। কি জন্য? প্রথমবার করি আমার মা করি, দ্বিতীয়বার আমার এর থেকে প্রতিভাব হয় যারা সাধারণত পিতামাতার সেবা করে, পিতামাতাকে দেখাশোনা করে, গুরুজনকে সেবা করে, তাদের কোনোদিন কোনো কালে পরিয়া নেয় না। আমাদের দেখার মধ্যে জ্ঞানেশ্বর ভাবতে শিষ্য ধর্মসান ভাবতে তার গুরু সেবা অপূরণীয়। আমাদের অগ্রসর বস্তুগুলো দেখিনি, কিন্তু 10 বছর পূর্বে জানতে আমাদের জ্ঞানেন্দ্র ভাবতে প্রিয়রূষী ভাবতে তারা অনেক সেবা করেছে। 10 বছর
জনগণকে দক্ষিণ থেকে অগ্রসর হতে যদি তখন আপনি না দিতেন বুঝতে পারতেন যে সেখান থেকে এরকম ভাবে এরকম ভাবে সেবা আরো অনেক আছে অনেক আছে। কাজেই এই যুগের গুরুদেরকে বলবো স্বামী আসামসি বলেন আসামসি এটা অনিত্য দর্শন সভা। অনিত্য দর্শন সভায় আমরা এখানে সমবেত হয়েছি। আজকে হয়তো আমরা অনেকেই বলছি যে বেঁচে গেছেন, আমরা অনেকেই বলছি যে উনি অমূল্যধন বাবু বেঁচে গেছেন। এখন বেঁচে গেছেন নাকি মরে গেছেন এটা তো আলোচনা সাপেক্ষ। আমাদের সম্মুখে উনি মরে গেছেন, কিন্তু আমরা অনেকেই বলতেছি যে বেঁচে গেছেন। তো বেঁচে গেছেন কেন বলতেছি? যে দীর্ঘদিন প্রায় কয়েক বছর, 4-5 বছর হবে নাকি আরো বেশি, 18 সাল থেকে উনি শয্যাশায়ী। 18 সাল থেকে শয্যাশায়ী, তাহলে 18, 19, 23, 6 বছর বা প্রায় 8 বছর। 8 বছর বিছানায় বাস করে আমাদেরকে বলতে হয় অমূল্যধন বড়ুয়ার 4 ছেলে 1 মেয়ে। মেয়ে সম্ভবত সবার বড়, শিলং গ্রামে তাকে বিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রয়াত জাপান বড়ুয়া তার স্বামী আমাদের ভিক্ষু সংঘের সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণভাবে সে চলত। জাপান বড়ুয়া এবং 4 ছেলে। এই 4 ছেলের মধ্যে বড় যিনি, তিনি হচ্ছেন দীপন বড়ুয়া। মেজ ছেলে হচ্ছে রিফন বড়ুয়া। 3 নম্বর যিনি প্রয়াত কাঞ্চন বড়ুয়া। ছোট ছেলে হচ্ছে কিরণ বড়ুয়া। উনি আমাদের বংশের একজন কন্যাকে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ করে ওনার সংসার জীবন পরিচালিত করেছেন। তো এটা আমাদের গর্ব। আমাদের পিসি মশাই সত্য। তো আমাদের এই যে আমরা দীর্ঘ আলোচনায় আমরা শুনেছি, জেনেছি আমাদের যে অমূল্যধন বড়ুয়া একশো সুখের সংসারকে পরিচালিত করতে গিয়ে অনেক কষ্ট করেছেন। আজকে তার সন্তানরা সুপ্রতিষ্ঠিত এবং বৌদ্ধ সমাজেও জন্য যিনি কাজ করে যাচ্ছেন, তার সন্তানরা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এই পরিবারের এত সন্তান বিক্রম বড়ুয়া। কিছুক্ষণ আগেও ওই বৌদ্ধর সঙ্গে কথা হয়েছে, আমরা কথা বলেছি। উনি আসলে হয়তোবা তাদের পুত্রবধূ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী হয়তোবা গিয়ে একটু করে দেখেছে, কিন্তু তাদের পরিবারের মধ্যে এরকম পার্থক্যজনিত বয়োবৃদ্ধরা আছেন, তারাই একমাত্র নিজেও উপভোগ করতে পারেন এবং অপরাধ যারা থাকে তারাইও সেই যন্ত্রণাকর দিনাতিপাত চিরকঞ্জ হয়, তারাই একমাত্র উপলব্ধি করতে সক্ষম হন। আজকের এই অমূল্যধন বড়ুয়া তিনি দীর্ঘায়ু লাভ করেছেন। দুর্লভ মনুষ্য জীবনের মধ্যে তিনি অনেক সময় পেয়েছেন তীরত্নকে স্মরণ করার জন্য, তীরত্নকে পরিদর্শন করার জন্য। এটা হচ্ছে ওনার পুণ্যের প্রভাব। তো আজকের এই অনিত্য সভার মাধ্যমে, শ্রেষ্ঠত্ব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেওয়ার কিছু নেই, চাওয়ার কিছু নেই, ওনাকে পুণ্য রাশি দান করা ছাড়া। ওনার লাভ করবে তখন প্রস্তুত করে আমাদের তথাগত সমুদ্র বললেন, কেউ যদি উচ্চ পরিবারে জন্মগ্রহণ করে সে বুদ্ধিজ্ঞান লাভ করবে এমন কোনো কথা নেই। আবার যে ব্যক্তি নিম্ন পরিবারে জন্মগ্রহণ করবে তিনিও বুদ্ধিজ্ঞান লাভ করবে এমন কোনো কথা নেই।
মূল কথা হচ্ছে যার অন্তরের মধ্যে হতে লোভ, দ্বেষ, মোহ, অজ্ঞানতা দূর করতে পারবে যে ব্যক্তি, তিনি একমাত্র এই প্রতিজ্ঞা লাভ করতে পারবে। পারিবারিক অসুবিধার কারণে তিনি আমাদের কাটাগঞ্জার পূর্বপুর জায়গা কিনে ওখানে বসবাস করতে শুরু করেছেন এবং সংসার জীবনে তিনি আমাদের গ্রামের গরম বৈষ্ণব বোনকে, ছোট বোনকে বিবাহ আবদ্ধ করেন এবং তাদের পরিবারে জন্মগ্রহণ করে তারপরে বৃক্ষ পরিচর্যা এবং প্রতিষ্ঠান দিয়ে হবে হয়তো তো এখন কি জানতে পারবে তোমার আয় তোরা বসে দিতে পারছি এবং অস্ট্রেলিয়ার আগে আমার তো আমার তোমার নাম বাবা আর তো এই বর্ষমাস উপলক্ষে প্রত্যেক উপাসক উপাসক 1000 টাকা করে বিরোধী যে বিয়ার উন্নয়ন এবং বুদ্ধ পূজা এবং বসাস্তি করলে আর বাকি করে আমাদের পরবর্তী দিলে কিন্তু এই জিনিস সেই কন্যা আমার বড় দিদি, আমার দিদি, ওনার সহধর্মিনী। তো ওনাকে যখন আমি দাদা বলতাম, দুলাভাই বলতাম, তখন আমাকে বলতো তুমি আমার মামাতো ভাই, আমাকে ওইভাবে বলবে না। তো কিভাবে আমি এই যে মামাতো ভাই, ওনার ছেলেদেরকে উনি লন্ডন পাঠিয়েছেন, সব ছেলেকে পাঠিয়েছেন, বিশেষ করে রিভন বর্তমান লন্ডনে আছেন, বাড়িতে চলে এসেছেন। রিভন কিন্তু কিছুদিন আগে বাড়িতে তার বাবাকে দেখতে আসছিল, আসার পর আমাদেরকে দোকানে নমস্কার করার জন্য গেছেন। বলছেন মামা কেমন আছেন? বাইরে ভালো আছে, একটু বয়স থেকে ছিল না, খাওয়া দাওয়া ছিল কিছুটা সুখ দুঃখ, তবে তিনি যে এটা সরকারি পেয়েছেন অনেক ধন্যবাদ। তবে দুঃখ কষ্টের মাধ্যমে যে কষ্টটা উনি পেয়েছেন এটাকে সুখ বলা যায় না। তবুও ওনার কর্মফল আমরা দেখেছি, ওনার যাতে যা হওয়ার এই মনুষ্য জীবনে উনি পেয়েছেন, পরবর্তী জীবনে যাতে ওরা পরম সুখ হয় এই কামনা করে আমি মামার প্রতি শ্রদ্ধা রেখে এবং ওনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে আমার পক্ষ থেকে, আপনারা যারা এসেছেন আপনাদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা এবং শান্তি কামনা করে বিজ্ঞানীকে আমাদের দীপন বাবু আমাকে জানিয়েছে যে ওনার তো ঘা চলে আসছে, এখন ওনাকে তো কিছু করা দরকার এখন। তো আমি আমাকে বলছেন, দীপন বাবু বলছে তুমি একটু কষ্ট করে স্কুল থেকে এখানে চলে আসো। আমি স্কুল থেকে চলে আসছি 2 তারিখের মধ্যে। এখন আনার পর এখন দেখছি যে পিছনে এটা ঘাটা আসলে আমিও বুঝছি এবং আমরা তো একটু অন্য কিছু চিন্তা করেছি। এমন ডাকলে কিন্তু উনি কথা বলতেন, ওনার এত স্মৃতি শক্তি ছিল। আমাদের সামনে